হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি অসাধারণ একটি ড্রামা, যেখানে আমরা দেখব প্রেমে ধাক্কা খাওয়ার পর বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে, কিন্তু এই মেয়েটা সে ভাঙেনি, সে লেভেল আপ করেছে। বয়ফ্রেন্ডের বিশ্বাসঘাতকতার পর নিজের লাইফ রিসেট করতে গিয়ে সে পৌঁছে যায় শহরের সবচেয়ে প্রভাবশালী এক বিজনেসম্যানের দুনিয়ায়, আর অদ্ভুতভাবে সে দ্রুতই হয়ে ওঠে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। একজন ঠান্ডা মাথার ডিসেন্ট বিলিয়নিয়ার আর একজন স্মার্ট জেদি হার্ট ব্রোকেন মেয়ে। কাজের সম্পর্ক দিয়ে শুরু হলেও ধীরে ধীরে বদলাতে থাকে ইকুয়েশন। প্রফেশনাল লাইনের আড়ালে তৈরি হয় এক নতুন কেমিস্ট্রি। কিন্তু গেমটা এত সহজ না। সে কি এবার সত্যিকারের ভালোবাসা পাবে, নাকি ইতিহাস আবারও রিপিট হবে? শেষ পর্যন্ত কি হয় জানতে সাথেই থাকুন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। শুরুতে আমরা গল্পের প্রধান অভিনেত্রী লিংলিংকে তার বয়ফ্রেন্ডের সাথে সাইকেল চালাতে দেখি, এবং তাকে দেখে মনে হচ্ছে সে খুব খুশি। হঠাৎ তার বয়ফ্রেন্ড বলে ওঠে, আমাদের এখন ব্রেকআপ করা উচিত, কারণ আমি অন্য একজনকে পছন্দ করি, আর ওই মেয়েটি তোমার চেয়ে অনেক বেশি সুন্দরী। এটা শোনার পর লিংলিং এর পৃথিবী যেন এক নিমেষে উলটপালট হয়ে যায়। সে ভীষণ ভেঙে পড়ে এবং এক কোণে বসে কাঁদতে শুরু করে। ঠিক তখনই প্রচন্ড বৃষ্টি শুরু হয়। লিংলিংকে ওভাবে কাঁদতে দেখে একটি ছেলে তাকে একটি ফুলের তোড়া দিয়ে চলে যায়। সেই তোড়ার ভেতর লেখা ছিল, জীবনে চড়াই উতরাই আসার প্রয়োজন, যাতে ভবিষ্যতে আমরা আরো শক্তিশালী হতে পারি, আর এই অন্ধকার চিরকাল থাকে না, এটা কেবল সকাল হওয়ার অপেক্ষায় থাকা মাত্র। লিংলিং এর কাছে ওই ছেলেটির কথাগুলো খুব ভালো লাগে, তাই সে তার অতীত ফুলের সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যেহেতু একটি ফুলের তোড়া তার জীবন বদলে দিয়েছিল, তাই সে ফুলের তোড়া তৈরির প্রতি খুব আগ্রহী হয়ে ওঠে। কয়েকদিন পর লিংলিং যখন টিভি দেখছিল, তখন সে দেখে ফুলের তোড়া তৈরির এক বিশাল ব্যবসায়ী শেখাচ্ছেন কিভাবে তোড়া বানাতে হয়। সেই এই ড্রামার প্রধান নায়ক বোহাই। এরপর থেকে লিংলিং প্রতিদিন ফুলের তোড়া বানানো শিখতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই বোহাই তার আদর্শে পরিণত হয়। লিংলিং যখনই তাকে দেখতো, মনে মনে ভাবতো, একদিন আমিও ঠিক ওর মতোই একজন বড় ফ্লোরিস্ট হব। সময় যাওয়ার সাথে সাথে লিংলিং এর মনে বোহাইয়ের প্রতি ভালো লাগা বা ক্রাশ তৈরি হয়। তাই সে সিদ্ধান্ত নেয় যে এখন থেকে সে শুধু বোহাইয়ের কোম্পানি ফ্লাওয়ার প্লাস এই কাজ করবে। অন্যদিকে বোহাই সম্পর্কে আমাদের জানানো হয় যে সে তার ক্যারিয়ারে অত্যন্ত সফল এবং অনেক পুরস্কার জিতেছে। পরের দৃশ্যে দেখা যায় লিংলিং বোহাইয়ের কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছে। যদিও সে পশু চিকিৎসক হওয়ার পড়াশোনা করেছে, কিন্তু এখন তার স্বপ্ন হলো বোহাইয়ের সাথে কাজ করা। তাই নিজের স্বপ্ন পূরণ করতে সে তার প্রিয় বন্ধু বাউন্টির সাথে বোহাইয়ের কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়। যখন রেজাল্ট আসে, দেখা যায় বাউন্টি নির্বাচিত হয়েছে, কিন্তু লিংলিং হয়নি। এটা দেখে সে বাসায় গিয়ে অনেক কান্নাকাটি করে আর ভাবে, কেন আমার সাথে এমন হলো। কিন্তু পরক্ষণেই সে নিজেকে শান্ত করে আর বলে, ঠিক আছে, আমি আগামী বছর আবারও চেষ্টা করব। এভাবে আরো 2-3 বছর কেটে যায়, কিন্তু লিংলিং কখনোই বোহাইয়ের কোম্পানিতে সুযোগ পায় না। পরের দৃশ্যে দেখা যায় লিংলিং টিভিতে খবর দেখছে, যেখানে ঘোষণা করা হচ্ছে যে হলিউডের এক বিখ্যাত সেলিব্রিটি বিয়ে করছেন, এবং সেই বিয়ের ফুল সাজানোর দায়িত্ব দেওয়া হচ্ছে বোহাইকে। এই উপলক্ষে বোহাইয়ের একটি সাক্ষাৎকারের প্রচার করা হচ্ছে। লিংলিং যখন টিভি দেখছিল, তখন হঠাৎ তার এবং বোহাইয়ের হাতের ব্রেসলেট গুলো একই সাথে জ্বলে ওঠে, যেন ব্রেসলেট গুলো তাদের একে অপরের দিকে টানছে। এরপর জানা যায় যে এই ব্রেসলেটটি বোহাইকে তার প্রিয় বন্ধু চ্যান মো দিয়েছিল, কারণ রাতে বোহাই খুব বাজে স্বপ্ন দেখে, যার কারণে সে ঠিক মতো ঘুমাতে পারে না। তাই তার বন্ধু চ্যান মো ভেবেছিল হয়তো এই ব্রেসলেটটি বোহাইকে সাহায্য করবে। এরপরে যখন বোহাই সাজসজ্জার কাজ করছিল, তখন সেই হলিউড অভিনেত্রীর বাগদত্তা এসে সব আয়োজন দেখে খুব রেগে যান এবং বলেন, আমি আমার বিয়ের সাজসজ্জায় সাদা গোলাপ চাই না, আমি গোলাপি গোলাপ চাই। সে বোহাইকে বলে আগামীকাল বিয়ে শুরুর আগেই যেন সাজসজ্জা তৈরি হয়ে যায়। এই বলে সে চলে যায় এবং বেচারা বোহাই খুব দুশ্চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে এত দ্রুত সে কোথা থেকে পিঙ্ক কালারের গোলাপ জোগাড় করবে, কারণ তার হাতে মাত্র একদিন সময় আছে। বোহাই ওই দম্পতিকে হতাশ করতে চায় না, কারণ তারা তার কোম্পানির ভিআইপি ক্লায়েন্ট। তাই সে গোলাপি ফুলের খোঁজ করতে শুরু করে। সে অনেক বাগানে কথা বলে এবং তার সাথে কাজ করা দুই প্রিয় বন্ধু চ্যানমো ও সিসির সাহায্য চায়, কিন্তু তাদের তিনজনের কেউই কোনো বাগান থেকে ফুল জোগাড় করতে পারে না। এরপর আমরা বাউন্টি এবং তার বয়ফ্রেন্ডকে দেখি, যেখানে তার বয়ফ্রেন্ড সিরিয়াস হয়ে তাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু বাউন্টি তার সাথে ব্রেকআপ করে দেয়, কারণ সে ভাবে এই মুহূর্তে সে কোনো স্থায়ী সম্পর্কের মধ্যে জড়াতে চায় না। এরপর সে লিংলিং এর সাথে দেখা করতে যায় এবং তাকে জানায় যে কোম্পানিতে একটি পরীক্ষা হতে যাচ্ছে, এবং সে যদি সেই পরীক্ষা
পরীক্ষায় পাশ করে তবে সেখানে চাকরি পাবে। বাউন্টি তার জন্য পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আসে। এটা দেখে লিংলিং খুব খুশি হয়। পরের দৃশ্যে দেখা যায় বোহাই স্বপ্ন দেখছে যে সে একটি দুর্গের ভেতর আছে এবং সেখানকার সবকিছু সাদা কালো। হঠাৎ এক বিশাল ড্রাগন তাকে তাড়া করতে শুরু করে। সে পালানোর অনেক চেষ্টা করে কিন্তু চারদিকে অন্ধকার থাকায় সে কিছুই দেখতে পায় না। ঠিক যখন ড্রাগনটি তাকে মেরে ফেলতে যাবে তখনই বোহাইয়ের ঘুম ভেঙে যায়। এরপর সে চ্যানমোর দেওয়া ব্রেসলেটটি পরে এবং বলে হয়তো এটা তাকে সাহায্য করবে। তাই সে যখন আবার ঘুমাতে যায় তখন ব্রেসলেটটি জ্বলতে থাকে এবং অন্যদিকে লিংলিং এর ব্রেসলেটটিও জ্বলছে। লিংলিং স্বপ্নে দেখে যে সে খুব সুন্দর একটি বিশাল দুর্গের ভেতর আছে। সে যখন চারিদিক দেখছিল তখন তার নজর পড়ে বোহাইয়ের উপর যে এক জায়গায় স্লিপিং বিউটির মতো ঘুমিয়ে আছে। হঠাৎ লিংলিং তার গায়ের উপর পড়ে যায় এবং তাদের মধ্যে কিস হয়ে যায়। এরপর বোহাই দ্রুত উঠে পড়ে এবং জিজ্ঞেস করে তুমি কে আর এখানে কি করছো? লিংলিং মনে মনে ভাবে এটা কি আমার স্বপ্ন? ঠিক তখনই ড্রাগনটি চলে আসে এবং তারা দুজনেই ভয়ে সেখান থেকে দৌড়াতে শুরু করে। এরপর বোহাই ড্রাগনটির সাথে লড়াই করার অনেক চেষ্টা করে কিন্তু কিছুই করতে পারে না। কিন্তু লিংলিং যখনই ড্রাগনটিকে আঘাত করার চেষ্টা করে ড্রাগনটি আহত হয় এবং রক্তক্ষরণ হতে শুরু করে। এরপর ড্রাগনটি লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর বোহাই লক্ষ্য করে যে ড্রাগনের রক্ত যখনই সাদা গোলাপের ওপর পড়লো সবগুলো গোলাপ গোলাপি হয়ে গেল। সে খুব খুশি হয়ে লিংলিংকে বলে তুমি আমাকে সাহায্য করেছো, তাই বলো এর বদলে তুমি কি উপহার চাও? লিংলিং ভাবে এটা তো শুধুই আমার স্বপ্ন আর এমনিতেও বোহাই তো রোজ রোজ আমার স্বপ্নে আসবে না, তাই এই সুযোগের সদ্ব্যবহার করা উচিত। তাই সে তার কাছে একটি কিস চায়। সে যখনই তাকে কিস করতে যাবে অমনি বোহাইয়ের ঘুম ভেঙে যায়। সে ভাবতে থাকে ওই মেয়েটি কে ছিল যে আমাকে কিস করতে যাচ্ছিল। আবার সে ভাবে যাই হোক আজকে অন্তত আমার খুব ভালো একটা ঘুম হয়েছে। অন্যদিকে সকালে ঘুম থেকে উঠে লিংলিং তার স্বপ্নের কথা ভেবে পাগলের মতো হাসতে থাকে। এরপর দেখা যায় ওই অভিনেত্রীর বাগদত্তা রেগে গিয়ে বলছেন বিকাল 3টায় বিয়ে আর এরা এখনো কিছুই করেনি, তারা কি আমার বিয়েটা নষ্ট করতে চায়? কিন্তু বোহাই তাকে বলে আমার উপর ভরসা রাখুন, আপনার বিয়ে স্মরণীয় হয়ে থাকবে। ঠিক যখনই 3টা বাজে পুরো বিয়ের জায়গাটি পিঙ্ক কালারের গোলাপি ভরে যায়, ঠিক যেমনটি অভিনেত্রীর বাগদত্তা চেয়েছিলেন। এটা দেখে সবাই খুব খুশি হয়। অন্যদিকে লিংলিং ও টিভিতে ওই তারকার বিয়ের লাইফ দেখছিল কিন্তু যখনই সে দুর্গটি দেখে সে ভাবনায় পড়ে যায় এবং মনে মনে ভাবে আমি এই দুর্গটি আমার স্বপ্নে দেখেছিলাম, এটা কিভাবে সম্ভব? এবার সিসি অবাক হয়ে বোহাইকে জিজ্ঞেস করে এক রাতে তুমি এত গোলাপি গোলাপ কোথায় পেলে? সে বলে এগুলো সব সাদা গোলাপ ছিল, আমি শুধু সেগুলোকে রং করেছি। আর বোহাই এই আইডিয়াটি তার স্বপ্ন থেকে পেয়েছিল। পরের দৃশ্যে লিংলিং পরীক্ষা দিতে যাচ্ছে। তার মা বাবা বলছেন আমাদের মেয়ে ওই বোহাইয়ের জন্য একদম পাগল হয়ে গেছে। সে কি ভাবে যে সিন্ড্রেলার তার রাজপুত্রকে বিয়ে করবে? এসব শুধু গল্পেই হয়, বাস্তবে এমন কিছু ঘটে না। তারা লিংলিং এর জন্য চিন্তিত যে তাদের মেয়ের মন হয়তো আবার ভেঙে যাবে। অন্যদিকে তারকার বিয়ে শেষ হওয়ার পর উদযাপনের জন্য আতশবাজি ফুটানো হয়, যার ফলে বোহাই সবকিছু আবার সাদা কালো দেখতে শুরু করে এবং তার শরীর ধীরে ধীরে খারাপ হতে থাকে। তখন চ্যানমো এবং সিসি তাকে এক পাশে সরিয়ে নিয়ে যায়। আর অন্যদিকে লিংলিং পরীক্ষা দিতে গিয়ে ভুল করে অন্য একটি রুমে ঢুকে পড়ে যেখানে তার সাথে মৌনানের দেখা হয়। তাকে দেখে লিংলিং ভাবে হয়তো এই ছেলেটি তার পরীক্ষা নেবে, তাই লিংলিং তাকে নিজের সম্পর্কে সব বলতে শুরু করে। মৌনান যে নিজেও যেখানে পরীক্ষা দিতে এসেছিল সে লিংলিংকে কিছুই না বলে চুপচাপ তার কথা শুনতে থাকে। শুধু তাই নয়, মৌনান তাকে দিয়ে বোকা বোকা সব কাজ করায়, এই বলে যে আমি দেখতে চাই তুমি কিভাবে তোমার কাজে কতটা দক্ষ। মোয়ান যখন তার কাজে মজা নিচ্ছিল ঠিক তখনই সেখানে বাউন্টি এসে হাজির হয় এবং তাদের দুজনকে বলে তোমরা দুজন এখানে কি করছো? পরীক্ষা তো শুরু হতে যাচ্ছে, তোমাদের কি পরীক্ষা দিতে যেতে হবে না? এটি শুনে লিংলিং মোনানের ওপর ভীষণ রেগে যায়। সে ভাবে যে ওই পাজি মোনান তাকে বোকা বানিয়েছে। লিংলিং তাকে বোকা দেওয়ার আগেই মোনান সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় হলিউড বিয়ের কাজ শেষ করে বোহাই চীনে ফিরে আসে। আজ রাতেও তারা দুজনেই তাদের সেই বিশেষ ব্রেসলেট পরে ঘুমিয়ে পড়ে, যার ফলে স্বপ্নে আবার তাদের দেখা হয়। বোহাইয়ের স্বপ্নের জগৎটা ছিল সাদা কালো কিন্তু লিংলিং সেখানে পৌঁছানো মাত্রই সবকিছু রঙিন হয়ে ওঠে। লিংলিং বলে গতবার আমাদের কিসটা অসম্পূর্ণ থেকে গিয়েছিল, তাই এখন সেটা সম্পূর্ণ করা উচিত। এই কথা শুনে বোহাই ভয়ে মুখ চেপে ধরে। ঠিক তখনই সেই ড্রাগনটি চলে আসে এবং মুখ দিয়ে আগুন বের করে আর তাদের দুজনকে আটকে ফেলে। তখন লিংলিং তার জাদুকরী শক্তি ব্যবহার করে বৃষ্টি নামায়। বৃষ্টির
তোড়ে ড্রাগনটি সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা যখন একসাথে বসেছিল, লিংলিং বলে আমাদের একসাথে বেশ মানায় তাই না, একদম কিউট একটা কাপলের মতো। মনে মনে সে ভাবে বোহাইয়ের সাথে তো শুধু স্বপ্নেই দেখা হয়, তাই এই সুযোগে তাকে একটা কিস করে দেই। সে যখনই বোহাইকে কিস করতে যাবে, বোহাই তার সামনে সবজি দিয়ে ভরা একটি তোড়া ধরিয়ে দেয়। এটি দেখে লিংলিং অবাক হয়ে বলে তুমি তো দারুণ প্রতিভাবান, ফুলের তোড়ার ভেতর সবজিও সাজিয়ে রেখেছো। এই বলে সে একটা টমেটো খেতে শুরু করে। এর মধ্যে বোহাইয়ের চোখ খুলে যায় এবং সে বুঝতে পারে সে আগের রাতের মতো আজও তার খুব ভালো ঘুম হয়েছে, আর এই সব কিছুই হচ্ছে ওই মেয়েটির কারণে। কিন্তু বোহাই এখনো বুঝে উঠতে পারছে না যে সেই মেয়েটি আসলে কে। এরপর লিংলিং যখন আবারও পরীক্ষা দিতে যায়, চেনমো তাকে দেখে সিসিকে বলে আরে এ তো বোহাইয়ের সেই ফ্যান গার্ল যে প্রতি বছর ইন্টারভিউতে বাদ পড়ে। সিসি বিরক্ত হয়ে বলে আমি এই ধরনের ফ্যান গার্লদের একদম সহ্য করতে পারি না। আসলে সিসি মনে মনে বোহাইকে পছন্দ করে, তাই অন্য কোনো মেয়ে বোহাইকে তার চেয়ে বেশি পছন্দ করুক সেটা সে চায় না। লিংলিং যখন খুব মন দিয়ে তার তোড়া তৈরি করছিল, সিসি তা দেখে খুব বিরক্ত হয়। রেজাল্টের সময় হিংসুটে সিসি লিংলিং এর তোড়া না দেখে তাকে ফেল করিয়ে দেয়, অথচ লিংলিং এর বানানো তোড়াটি ছিল বেশ চমৎকার ও অনন্য। এতে লিংলিং খুব ভেঙে পড়ে এবং নিজেকে দোষ দিতে থাকে, এত পরিশ্রমের পরেও কেন কিছু হচ্ছে না, আমি কি নিজের জন্য অলক্ষী। বাউন্টিকে এসব জানানোর পর সেও খুব মন খারাপ করে। তারা যখন বাড়ি ফিরছিল তখন কোম্পানির এক কর্মী এসে জানায় আমাদের রিটেল শপের জন্য 2 জন লোক দরকার, যারা এই কাজ করতে চাও তারা আবেদন করতে পারো। লিংলিং এটি শুনে খুব খুশি হয় এবং সাথে সাথে আবেদন করে। সে ভাবে ফ্লোরিস্ট হতে না পারি অন্তত ফুল তো বিক্রি করতে পারবো, আর এখানে কাজ করলে মাঝে মাঝে বোহাইয়ের সাথেও দেখা হবে। কাজে যোগ দেওয়ার পর দেখা যায় লিংলিং এর কাছ থেকে কেউ ফুল কিনছে না। তখন সে তার স্বপ্নের আইডিয়া কাজে লাগিয়ে ফুলের সাথে কিছু সবজি মিশিয়ে তোড়া বানায়। মানুষ এই আইডিয়াটি খুব পছন্দ করে এবং হুহু করে তার ফুল বিক্রি হতে শুরু করে। এতে সে খুব খুশি হয়। রাতে বাবা মায়ের সাথে খাওয়ার সময় লিংলিং সব খুলে বলে এবং তার বাবা মাও খুব খুশি হন যে মেয়ের এত বছরের পরিশ্রম অবশেষে কাজে লেগেছে। পরের দৃশ্যে দেখা যায় রাতে বোহাই ব্রেসলেট না পরেই ঘুমিয়ে পড়েছে, যার ফলে স্বপ্নে লিংলিং এর সাথে তার দেখা হয় না এবং তার ঘুমও ভালো হয় না। তাই সে ভোরে অফিসে চলে আসে। অন্যদিকে লিংলিং চাকরি পেলেও তার বস অত্যন্ত কড়া। সে লিংলিংকে দিয়ে ঝাড়ু দেওয়া আর মোছার কাজ করায়, যা করতে গিয়ে বেচারি লিংলিং খুব ক্লান্ত হয়ে পড়ে। সেখানে কাজ করা এক সহকর্মী লিংলিংকে জানায় বোহাই শুধু হেডকোয়ার্টার্সে কাজ করে, সে কখনোই এই ছোট রিটেল শপে আসে না। এই কথা শুনে লিংলিং এর মন ভেঙে যায়। সে ভাবে বোহাই যদি এখানে নাই আসে তবে এই কাজের কোনো মানে নেই। পরের দৃশ্যে দেখা যায় বাউন্টি একটি প্রেজেন্টেশন দিচ্ছে, কিন্তু তার পোশাকের জিপার বা চেন কিছুটা খোলা ছিল, যা সে খেয়াল করেনি। সবাই তাকে নিয়ে হাসাহাসি করছিল। মিটিং শেষে মোনান তাকে এটি বলতে চাইলে বাউন্টি তাকে থামিয়ে দিয়ে বলে আমি জানি আমাকে আজ খুব সুন্দর লাগছে, তাই আমার উপর লাইন মারার চেষ্টা করো না, নিজের শখ মিটিয়ে নাও, নয়তো এমন জায়গায় মারবো যে ভবিষ্যতে আর বাবা হতে পারবে না। মোনান কাচুমাচু হয়ে বলে আমি শুধু বলতে চেয়েছিলাম তোমার চেন খোলা। এই কথা শুনে বাউন্টি খুব লজ্জা পায় এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে লিংলিং সে ব্রেসলেট কোম্পানি থেকে ফোন পায়। তারা জানায় যে লিংলিং যে ব্রেসলেটটি কিনেছে তাতে কিছু ত্রুটি আছে, যার ফলে সে অন্য কারোর স্বপ্নে চলে যেতে পারছে। তারা ক্ষমা চাইলেও লিংলিং মনে মনে খুব খুশি হয়। সে ভাবে বাস্তবে দেখা না হলেও স্বপ্নে তো বোহাইয়ের সাথে দেখা হচ্ছে, এটাই তো অনেক। পরের রাতের স্বপ্নে দেখা যায় বোহাই ড্রাগনের সাথে লড়ছে এবং ড্রাগনটি তাকে কাবু করে ফেলছে। লিংলিং সেখানে এসে বলে আমি এসে গেছি, ভয় পেও না। এরপর তারা দুজনে মিলে খুব রোমান্টিক ভঙ্গিতে ড্রাগনটির সাথে লড়াই করে। দৃশ্যটি বেশ রোমান্টিক ছিল। লিংলিং ড্রাগনটিকে তাড়িয়ে দেয়, কিন্তু করতে গিয়ে সে সামান্য চোট পায়। বোহাই খুব চিন্তিত হয়ে পড়ে এবং জিজ্ঞেস করে আমি এখন তোমার জন্য কি করতে পারি যাতে তুমি দ্রুত সেরে ওঠো। লিংলিং বলে একমাত্র একটা চুমু দিলেই আমি ঠিক হয়ে যাব। এই বলে সে বোহাইকে কিস করতে শুরু করে এবং বোহাইও এবার আর না করে না। এরপর থেকে প্রতিদিন তাদের স্বপ্নে দেখা হতে থাকে এবং বোহাইয়ের সাদা কালো জীবন ধীরে ধীরে রঙিন হয়ে ওঠে। কয়েকদিন পর মোনান যখন লিংলিং এর দোকানে যায়, লিংলিং তার উপর রাগ দেখায়। মোনান অনেক মাফ চাইলেও লিংলিং তাকে দোকান থেকে বেরিয়ে যেতে বলে। পরে লিংলিং আর বাউন্টি যখন মোনানকে নিয়ে গিবত করছিল তখন মোনান সেখানে এসে হাজির হয় এবং ক্ষমা চেয়ে বলে তোমরা যদি আমাকে মাফ করো তবে আজ আমি তোমাদের খাওয়াবো। তারা পেট ভরে খায়, কিন্তু বিল দেওয়ার সময় মোনান দেখে সে মানিব্যাগ বাড়িতে
ফেলে এসেছে। এতে দুই বান্ধবী মিলে তাকে আচ্ছা মতো ধোলাই দেয়। আজ রাতের স্বপ্নে লিংলিং আর বোহাই নিজেদের একটি গাছে ঝুলে থাকতে দেখে বোহাই নামতে চাইলেও লিংলিং এই পজিশনটি বেশ এনজয় করছিল। ড্রাগনটি আসলে বোহাই লিংলিংকে কোলে তুলে নেয়। লিংলিং জাদু দিয়ে বৃষ্টি নামানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। সেভাবে তার শক্তি বুঝি চলে গেছে, কিন্তু বৃষ্টির বদলে আকাশ থেকে এক বিশাল তিমির মাছ ড্রাগনের উপর পড়ে এবং ড্রাগনটি পিছে যায়। সকালে ঘুম থেকে উঠে বোহাই দেখে সে বালিশ জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল। সে মুচকি হাসে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী সে বোহাইয়ের কোম্পানি কিনে নিতে চায়, কিন্তু বোহাই সরাসরি মানা করে দেয়। পরের দিন লিংলিং আর বাউন্টি মোনানের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য তার মানিব্যাগ হাতিয়ে নেয় এবং খুব দামি দামি খাবার অর্ডার করে। মোনান অনেক রিকোয়েস্ট করলেও তারা শোনে না। রাতের স্বপ্নে বোহাই সেই ড্রাগনটিকে গোয়াঙ্কি হিসেবে কল্পনা করে লড়াই করে। লিংলিং তাকে সাহায্য করে এবং শেষ পর্যন্ত ড্রাগনটিকে মেরে ফেলে। ড্রাগনটি মারা যাওয়ার পর আকাশ থেকে ফুলের পাপড়ি ঝরতে থাকে, যা দেখতে খুব সুন্দর লাগছিল। তারা দুজনেই খুব খুশি হয়। পরের দিন লিংলিং টিভিতে বোহাইকে দেখে হাসছিল। তখন মোয়ান টিভির সামনে চলে আসায় তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এর মধ্যে খবর আসে বোহাই তাদের দোকানে আসছে। লিংলিং পুরো দোকান চকচকে করে ফেলে এবং বোহাইয়ের জন্য অপেক্ষা করতে থাকে। লিংলিং কল্পনা করে বোহাই জকি সাজে আসবে, যা ভেবে সে খুব উত্তেজিত হয়ে পড়ে। কিন্তু বাস্তবে বোহাই যখন আসে সে লিংলিং এর দিকে ফিরেও তাকায় না। একটি জরুরি ফোন আসায় সে দ্রুত গাড়ি নিয়ে চলে যায়। লিংলিং তাকে আটকানোর চেষ্টা করতে গিয়ে মাটিতে আছাড় খেয়ে পড়ে। সে খুব দুঃখ পায় যে এতক্ষণ অপেক্ষা করার পরেও তাদের কথা হলো না। মোয়ান যখন বাউন্টিকে বলে যে লিংলিং গাড়ির পেছনে দৌড়াতে গিয়ে শামুকের মতো রাস্তায় পড়েছিল, বাউন্টি হো হো করে হাসতে থাকে। বাউন্টি বলে, প্রথম ইমপ্রেশনই তো নষ্ট করে ফেললি লিংলিং। মোনানও বুঝতে পারে লিংলিং বোহাইয়ের 1 নম্বর ফ্যান। সেই থেকে মোনান তাদের ভালো বন্ধু হয়ে যায়। এরপর লিংলিং নেশা করায় মোনান আর বাউন্টি তাকে বাড়ি পৌঁছে দিতে যায়। ফেরার পথে বাউন্টি বলে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো, তাই সারাক্ষণ আমার আশেপাশে ঘোরো। মোনান অবাক হয়ে বলে, কে বললো আমি তোমাকে পছন্দ করি? অতীতে, বর্তমানে বা ভবিষ্যতে কোনোদিন আমি তোমাকে পছন্দ করব না। আর সত্যি বলতে তোমাকে তো আমার মেয়ে মনে হয় না। বাউন্টি রেগে গিয়ে বলে, তুমি আমার কাছে পুরুষ নও, তুমি একটা হিজড়া। এই বলে সে চলে যায়। অন্যদিকে বাড়িতে ফেরার সময় বোহাই লিংলিং এর কথা ভেবে হাসছিল। চ্যানমো তাকে জিজ্ঞেস করে, 28 বছর বয়সে তুমি কি কোনো মেয়ের প্রেমে পড়লে? কার কথা ভেবে হাসছো? বোহাই বলে, একটি মেয়ে আমার স্বপ্নে আসে, যার কারণে আমার জীবন বদলে গেছে। এদিকে গোয়াঙ্কি বোহাইকে ধ্বংস করার ছক কষে। পরের দিন মোনান লিংলিংকে বলে সে তাকে বোহাইয়ের সাথে দেখা করতে সাহায্য করবে, কিন্তু পরে লিংলিং বুঝতে পারে তার ম্যানেজার নেই, তাই সে নিজেই চুপি চুপি বোহাইকে দেখতে যায়। দূর থেকে বোহাইকে দেখে তার নিঃশ্বাস যেন আটকে যায়, কিন্তু কাছে গিয়ে দেখে সেটি বোহাই নয়, চ্যানমো। লিংলিং সেখান থেকে পালানোর সময় লিফটের কাছে সত্যিকারের বোহাইয়ের সামনে পড়ে যায়। বোহাই তাকে দেখে জিজ্ঞেস করে, তুমি কে? লিংলিং বোকার মতো হাসতে হাসতে বলে সে রিটেল শপে কাজ করে। কাজের সময় ঘোরাঘুরি করায় বোহাই রেগে গিয়ে তাকে বরখাস্ত করার হুমকি দেয়। মোনান এসে পরিস্থিতি সামলে নেয়, তবে শাস্তি হিসেবে তাদের স্টোরেজ রুম পরিষ্কার করতে হয়। রুম পরিষ্কারের সময় লিংলিং পড়ে গিয়ে হাত কেটে ফেলে। মোনান ওষুধ লাগিয়ে দিতে দিতে বলে, বোহাইয়ের চিন্তা একটু কম করো, তাহলে বিপদও কম হবে। বাউন্টি আর মোনান বোহাইকে রাক্ষস বলে গাল দেয়। বাউন্টি বলে বোহাই ছোট ফুলের জন্য বড় সাজা দেয়। লিংলিং অবশ্য বোহাইয়ের পক্ষ নিয়ে বলে সে মনে মনে খুব ভালো মানুষ। পরের দিন বাউন্টির এক পুরনো প্রেমিক তাকে বিরক্ত করলে সে মিথ্যে বলে যে মোনান তার নতুন বয়ফ্রেন্ড। মোনান খুব ফিটফাট সেজে এসে সেই ছেলেটিকে তাড়িয়ে দেয়। বাউন্টি তার অভিনয়ের প্রশংসা করে, তবে মোনান যে কিছু একটা লুকাচ্ছে তা বোঝা যাচ্ছিল। পরের দিন লিংলিং এর দোকানে একটি মিডিয়া অনুষ্ঠান ছিল। লিংলিং এর এক সহকর্মী একটি দামি অর্কিড ফুল নষ্ট করে ফেলায়। লিংলিং সেখানে সাদা গোলাপ লাগিয়ে ঠিক করে দেয়। অনুষ্ঠানটি ভালোভাবে শেষ হয়, কিন্তু খুঁতখুঁতে বোহাই সেই ফুল ধরে ফেলে এবং ওই সহকর্মীকে চাকরি থেকে বের করে দেয়। লিংলিং বোহাইয়ের কাছে গিয়ে ওই মেয়েটির হয়ে ওকালতি করে এবং বলে ফুল মানুষই করে। বোহাই লিংলিংকে ইনসাল্ট করে বলে, আমি জানি তুমি আমার ফ্যান, তবে স্বপ্নের দুনিয়ায় না থেকে বাস্তবে ফেরো, নয়তো আমি তোমার জন্য দুঃস্বপ্ন হয়ে উঠব। বোহাইয়ের এই রুক্ষ ব্যবহার দেখে লিংলিং খুব কষ্ট পায়। সে ভাবে টিভির সেই হাসি খুশি মানুষটা বাস্তবে এত নিষ্ঠুর কি করে হতে পারে। সে ঠিক করে বোহাইকে আর পছন্দ করবে না। সে বাড়ি গিয়ে বোহাইয়ের সব ছবি ছিঁড়ে ফেলে দেয়। লিংলিং এর মা তার জন্য
জন্য একটি ব্লাইন্ড ডেট ঠিক করে বহাইকে ভুলতে লিংলিং রাজি হয়, কিন্তু ব্লাইন্ড ডেটে গিয়ে দেখে ছেলেটি একদম কুমড়োর মতো দেখতে। সে পালিয়ে পাশের টেবিলে লুকায়, কিন্তু গিয়ে দেখে সেখানে স্বয়ং বহাই বসে আছে। লিংলিং ইশারায় তাকে চুপ থাকতে বললেও বহাই ইচ্ছে করে তাকে ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। লিংলিং খুব রেগে যায় এবং ভাবে বহাইয়ের সাথে দেখা হলেই তার বিপদ বাড়ে, তাই তার থেকে দূরে থাকাই ভালো। পরদিন লিংলিং জানতে পারে কোম্পানিতে একটি প্রদর্শনী হবে আর সেখানে যে ভালো কাজ করবে সে স্বয়ং বহাইয়ের সাথে কাজ করার সুযোগ পাবে। বিবরণ শুনে অফিসের সবাই বলা বলি করতে শুরু করে, আমাদের এমন সুযোগের দরকার নেই, ওই অসভ্য বাদরের সাথে কাজ করতে চায় কে? মানে এখানে বহাইয়ের কথা বোঝানো হয়েছে। লিংলিং নিজেও বলে, আমি অতটা প্রতিভাবান নই, তাই আমার পক্ষে এই সুযোগ পাওয়া অসম্ভব। পরের যে সে চ্যানমো অফিসের সব কর্মচারীদের জড়ো করে প্রদর্শনীর কথা জানায়। সবাই প্রস্তুতি নিতে শুরু করে। যখন বহাই কাজ তদারকি করতে আসে, লিংলিং তাকে দেখে লুকিয়ে পড়ে। লিংলিংকে ওভাবে লুকিয়ে থাকতে দেখে বহাই বলে, তুমি ঠিকমতো কাজ করছো না, তাই আমি তোমার 3 দিনের বেতন কেটে নিচ্ছি। লিংলিং মনে মনে গালি দিয়ে বলে, এই অসভ্য লোকটা আমাকে দেখলো কি করে? এরপর লিংলিং তার সেই রাগী বসকে গিয়ে বলে, এই তোড়াটার মাঝে অনেক খালি জায়গা, আমরা যদি এখানে কিছু সবুজ ঘাস দিই তবে এটা দেখতে বেশ অনন্য লাগবে। তার বস খেপে গিয়ে বলে, তুমি এখন আমাকে শেখাবে আমি কি করবো আর কি করব না? তুমি এখানে একজন ক্লিনার হয়ে থাকো, আবার ওপর মাতব্বরি করতে এসো না। লিংলিং মন খারাপ করে সেখান থেকে চলে যায়। সে যাওয়ার ঠিক পরেই বহাই সেখানে আসে এবং ঠিক সেই কথাটাই বলে যা লিংলিং বলেছিল। এটি শুনে তার বসের মুখ শুকিয়ে যায়। লিংলিং এর এক সহকর্মী বলে, এইমাত্র একটি মেয়ে এসে ঠিক এই পরামর্শই দিয়েছিল। বহাই বলে, সেই মেয়েটি নিশ্চয়ই প্রতিভাবান, আমার অ্যাসিস্ট্যান্ট এখন বাইরে আছে, তাই কয়েকদিনের জন্য ওই মেয়েটিকে আমার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দাও। কিন্তু লিংলিং যখন সামনে আসে, বহাই দেখে এ তো সেই একই মেয়ে। লিংলিং ভাবে, আমি ওর থেকে যত দূরে থাকবো, এটা ভাবে সৃষ্টিকর্তা ততই আমাকে ওর সামনে এনে দাঁড় করায়। এরপর সে বহাইয়ের সাথে কাজ শুরু করে। লিংলিং নিজের চিন্তায় এতটাই মগ্ন ছিল যে খেয়ালই করে না সে বহাইয়ের পেছনে পেছনে পুরুষদের টয়লেটেও ঢুকে পড়ে। যখন সে বুঝতে পারে, ভীষণ লজ্জা পেয়ে সেখান থেকে দৌড়ে পালায়। লিংলিং কাজ করতে করতে বহাইয়ের দিকে তাকিয়ে আবার পিছলে যায় এবং পাগলের মতো হাসতে থাকে। সে যখন প্রায় পড়ে যাচ্ছিল, বহাই গিয়ে তাকে বাঁচায়, কিন্তু হঠাৎ বহাই দেখে প্রদর্শনীর জন্য রাখা একটি সুন্দর ফুল ভেঙে যেতে পারে, তাই সে ফুলটি বাঁচাতে লিংলিংকে ছেড়ে দেয়। বেচারি লিংলিং সবার সামনে অপমানিত হয়, কিন্তু বহাই শুধু তার ফুলের ডাল ভাঙলো কিনা তা নিয়ে চিন্তিত ছিল। এই অপমানের পর লিংলিং ঠিক করে সে আর বহাইয়ের চেহারা দেখবে না, সে শুধু নিজের কাজে মন দেবে। অন্যদিকে মোনান যখন বাউন্টিকে বলে সে কোন এলাকায় থাকে, বাউন্টি অবাক হয়ে বলে, ওই এলাকায় তো সব বড়লোকরা থাকে। বাউন্টি যেন সন্দেহ না করে সেই জন্য মোনান নিজেকে গরিব দেখানোর নাটক করে। মোনান বড়লোক হওয়ার সত্ত্বেও কেন নিজেকে গরিব দেখাচ্ছে তা এখনো জানানো হয়নি। এরপর বহাই আর লিংলিং দুজন মিলে কোম্পানিতে ওভারটাইম করছিল। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে লিংলিং অন্ধকারে খুব ভয় পায় এবং বাউন্টিকে ফোন দেয়। ঠিক তখনই বহাই হাতের টর্চ নিয়ে তার সামনে আসে। তাকে দেখে লিংলিং এতটাই ভয় পায় যে সে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরলে সে দেখে বহাই অফিসে অনেক মোমবাতি জ্বালিয়ে রেখেছে। লিংলিং খুশি হয়ে ভাবে হয়তো বহাই তার জন্য চিন্তিত ছিল, কিন্তু বহাই বলে, জেগে উঠেছ তো, এবার এখান থেকে বিদায় হও। লিংলিং জিজ্ঞেস করে, তাহলে এই মোমবাতিগুলো কেন জ্বালালে? এগুলো তো প্রদর্শনীতে ব্যবহারের কথা ছিল। বহাই বলে, চিন্তা করো না, আমি নতুন অর্ডার দিয়েছি এবং এগুলোর টাকা তুমি দেবে। লিংলিং রেগে গিয়ে বলে, আমি তো মোমবাতি জ্বালাতে বলিনি। সে রাগে গজগজ করতে করতে চলে যাওয়ার সময় পড়ে যেতে ধরলে বহাই তাকে ধরে ফেলে। ঠিক সেই মুহূর্তে বাউন্টি আর মোনান সেখানে চলে আসে। তাদের দেখে বহাই লিংলিংকে ছেড়ে দিতে গেলে মোনান গিয়ে তাকে ধরে নেয়। সবাই চলে যাওয়ার পর চ্যানমো সেখানে আসে। বহাই তাকে বলে, তোমার দেওয়ার ব্রেসলেট ঠিক মতো কাজ করছে না, আমি আর স্বপ্নে ওই মেয়েটিকে দেখতে পাচ্ছি না। আসলে লিংলিং গত কয়েকদিন ধরে ব্রেসলেট না পরেই ঘুমাচ্ছিল বলেই এমনটা হচ্ছিল। পরের দিন বাউন্টি জানতে পারে মোনান যে এলাকায় থাকে সেখানে ঘর ভাড়া বেড়ে যাবে। সে লিংলিংকে বলে, তোর বাড়ির ছাদের ঘরটা তো খালি পড়ে আছে, ওটা মোনানকে ভাড়া দিয়ে দে। লিংলিং রাজি হয়। পরের দিন সবাই প্রদর্শনীর প্রস্তুতি নিচ্ছিল, তখন কেউ একজন সেখানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুন দেখে বহাইয়ের সমস্যা আবার শুরু হয় এবং সে সবকিছু সাদা কালো দেখতে থাকে। লিংলিং দেখে একটি জ্বলন্ত কাঠ বহাইয়ের ওপর পড়তে যাচ্ছে, তাই সে দ্রুত তাকে সরিয়ে বাঁচায়। পরে জানা যায় এই আগুন লাগানোর পেছনে গুয়াংকি দায়ী। পরের দৃশ্যে দেখা যায় মোনান এখন লিংলিং এর বাড়িতে থাকতে শুরু করেছে। তারা তিনজন মিলে আনন্দ করে, অনেক মদ খায়। লিংলিং নেশার ঘরে বলে, আমরা কি চিরকাল এভাবেই একসাথে থাকবো? কে জানে, ভবিষ্যতে হয়তো আমাদের বন্ধুত্ব ভেঙে যাবে। মোনান
মোনান বলে ভবিষ্যতে যদি এমন হয় তবে দোষটা আমারই হবে, তবে তোমরা চিন্তা করো না, কেউ তোমাদের বিরক্ত করলে আমি তাকে আস্ত রাখবো না। বাউন্টি আর লিংলিং ভাবে সে মাতাল হয়ে আজে বাজে বকছে, কিন্তু মোনান আসলে খুব সিরিয়াস ছিল। লিংলিং মাতাল হয়ে বাড়ি ফিরলে তার মা বলে মোনানের মতো গরিব ছেলের সাথে ঘোরাঘুরি বন্ধ করো। লিংলিং বলে মোনান শুধু তার ভালো বন্ধু। পরের দিন অফিসে বোহাই না আসায় কর্মচারীরা দ্রুত ছুটি পেয়ে যায়। তারা তিনজন মিলে পার্টি করতে যাওয়ার কথা থাকলেও লিংলিং এর মনে পড়ে তার কিছু কাজ বাকি আছে। সে অফিসে ফিরে দেখে বোহাই অন্য একজনকে দিয়ে তার সব কাজ করিয়ে নিচ্ছে। আসলে বোহাই কালার ব্লাইন্ড হয়ে যাওয়ায় ফুলের রং চিনতে পারছিল না। অন্য কাউকে দিয়ে কাজ করানোর বুদ্ধিটা ছিল চ্যানমো আর সিসির, কিন্তু দূর থেকে দেখে লিংলিং ভাবে বোহাই নিজে কিছুই করে না, সব অন্যকে দিয়ে করায়। সে খুব কষ্ট পায় যে এই মানুষটার পেছনে সে 4 বছর নষ্ট করেছে। চলে যাওয়ার সময় সে শব্দ করে ফেলায় বোহাই টের পায় কেউ এসেছে। পরের দৃশ্যে লিংলিং তাদের সামনে দাঁড়িয়ে থাকে এবং সিসি তাকে দেখে রেগে যায়, কিন্তু বোহাই বলে সে লিংলিং এর সাথে একান্তে কথা বলতে চায়। বোহাই লিংলিংকে বলে আমি অন্যকে দিয়ে কাজ করাই, তাতে তোমার সমস্যা কি? আমি জানি আমি তোমার আইডল, আজ আমার আসল রূপ দেখে তোমার খারাপ লাগছে, কিন্তু আমি এমনই, সব বড় লোকরা এটা করে। লিংলিং এতই কষ্ট পায় যে সে সাথে সাথে চাকরি ছেড়ে দিয়ে চলে আসে। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে সে নিজেকে গালি দেয় যে সে ভুল মানুষকে ভালোবেসেছে। ওদিকে সিসি চিন্তিত হয়ে বোহাইকে বলে তুমি ওকে এভাবে যেতে দিলে কেন? ও যদি সবাইকে তোমার কালার ব্লাইন্ড হওয়ার কথা বলে দেয় তবে তোমার কেরিয়ার শেষ হয়ে যাবে। লিংলিং এখন তার বাবার দোকানে কাজ শুরু করে, কিন্তু সেখানে তার কোনো ভালো কাস্টমার আসে না। বিরক্ত হয়ে লিংলিং একদিন জোরে জোরে গান গাইতে থাকে যাতে ভয়ে মানুষ ভাবে যে তার ওপর কোনো আত্মা ভর করেছে। ঠিক তখনই বোহাই সেখানে আসে। লিংলিং ভাবে সে মাফ চাইতে এসেছে এবং ভাব দেখাতে শুরু করে, কিন্তু বোহাই তাকে হুমকি দিয়ে বলে তোমার বাবা আমার কোম্পানির নাম ব্যবহার করে নকল ফুল বিক্রি করছে, তাকে বলো এসব বন্ধ করতে, নইলে আমি মামলা করব। লিংলিং ভয় পেয়ে যায় কারণ সে জানে তার বাবা সত্যি এমনটা করেছে। বোহাই শর্ত দেয় যে মামলা থেকে বাঁচতে হলে লিংলিংকে তার ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে হবে এবং কেউ যেন না জানে যে বোহাই অন্যকে দিয়ে কাজ করায়। মানে এতে করে সিস্টেমে বোহাই লিংলিংকে আবার তার কাজে নিয়ে নিল। লিংলিং চুক্তিতে সই করে এবং পরের দিন বোহাইয়ের বাড়িতে কাজে যায়। সে বাড়িটি ঘুরে দেখতে থাকলে বোহাই এসে বলে আমার অনুমতি ছাড়া কিছু স্পর্শ করবে না। সে অনেকগুলো নিয়ম দেয়। 1 নম্বর নিয়ম হচ্ছে প্রতিদিন সকাল 7টায় সারাদিনের শিডিউল দিতে হবে। 2 নম্বর নিয়ম হচ্ছে প্রতি সপ্তাহে মিটিং এর আগে প্রেজেন্টেশন পিপিটি বানিয়ে দিতে হবে। 3 নম্বর নিয়ম হচ্ছে কোম্পানির সব কাজ মুখস্থ রাখতে হবে, সে পরীক্ষা নেবে। আর 4 নম্বর নিয়ম হচ্ছে ছুটির দিনেও ডাকলে আসতে হবে। লিংলিং ভাবে এ তো আমাকে খাটিয়ে মেরে ফেলবে। ঠিক তখনই বোহাই তাকে জামা কাপড় ড্রাই ক্লিনিং এ দেওয়ার কাজ ধরিয়ে দেয়। সিসি যখন জানতে পারে লিংলিং এখন বোহাইয়ের অ্যাসিস্ট্যান্ট সে ভয় পায়, কিন্তু বোহাই বলে লিংলিং একটু বোকা টাইপের মেয়ে, ও এসব ফাঁস করবে না। ওদিকে অফিসে সবাই কানাঘুষো করছিল যে লিংলিং তো ইস্তফা দিয়েছিল, তবে আবার ফিরে এলো কেন? সবাইকে চুপ করাতে লিংলিং বানিয়ে বলে কাল তো বোহাই আমার বাড়ি গিয়ে আমার পা ধরে কান্নাকাটি করে রিকোয়েস্ট করেছে যাতে আমি তার অ্যাসিস্ট্যান্ট হই। তার এই অসহায় অবস্থা দেখে আমার দয়া হলো, তাই ফিরে এলাম। দূর থেকে বোহাই সব শুনছিল। কর্মচারীরা তাকে দেখে মুখ ঘুরিয়ে নিলেও লিংলিং এর গল্পের রেডিও তখনও পুরো দমে চলছিল, কিন্তু বোহাইকে দেখা মাত্রই বেচারি মেয়ের মুখ একদম বন্ধ হয়ে যায়। এত কিছু শোনার পরেও বোহাই তার উপর রাগ করে না, উল্টো সেই লিংলিংকে একটি ফুলের উপর লেখা বিশাল এক বিশ্বকোষ পড়তে দেয় এবং বলে এটা পুরোপুরি মুখস্থ করো, পরে আমি তোমার পরীক্ষা নেব। এত বড় বই দেখে লিংলিং ভাবে বোহাই তাকে নির্যাতন করতে চাইছে, কিন্তু বাস্তবে বোহাই তাকে শিখতে সাহায্য করছিল। এরপর দেখা যায় গুয়াংকের 2 চেলা যারা বোহাইয়ের কোম্পানিতেই কাজ করে তারা গুয়াংকে খবর দেয় যে বোহাই লিংলিংকে তার বিশেষ সহকারী বানিয়েছে। তারা আরো জানায় যে আজ লিংলিং কোম্পানিতে সবাইকে বলছিল বোহাই নাকি তার সামনে হাতে পায়ে ধরে কেঁদেছে তাকে অ্যাসিস্ট্যান্ট বানানোর জন্য। শুনে গুয়াংকে বলে তোমরা লিংলিং এর উপর নজর রাখো, ওদের মধ্যে আসলে কি চলছে আমি জানতে চাই। অন্যদিকে বাউন্টির পুরুষ সহকর্মীরা তার পিছু নিয়েছে এবং তাকে পটানোর চেষ্টা করছে। বাউন্টি তাদের সরাসরি না করছে না, দূর থেকে মোনান সব দেখে বাউন্টিকে বোঝায় যদি ওই ছেলেদের পছন্দ না হয় তবে সরাসরি তা বলে দাও। এভাবে সবার
মনোযোগ নিয়ে চললে তোমাকে সবার ঘৃণার পাত্র হতে হবে। কিন্তু বাউন্টি এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়। এরপর মোনান লিংলিংকে জিজ্ঞেস করে, তুই হঠাৎ অ্যাসিস্ট্যান্ট হয়ে কেন ফিরলি? নিশ্চয়ই বহাইয়ের কোনো গোপন কথা জেনে ফেলেছিস, আমাকে বল। কিন্তু লিংলিং কিছুই বলে না। এরপর বহাই যখন লিংলিং এর পরীক্ষা নেয়, সে দেখে লিংলিং অনেক কিছু মুখস্থ করেছে। সে তাকে পড়ার জন্য আরো একটি বই ধরিয়ে দেয়। লিংলিং মনে মনে খুব রেগে যায় যে এত কষ্ট করে এক গাদা পড়া শেষ করার পর এখন আবার নতুন বই। পরের দৃশ্যে দেখা যায় রাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বেচারা মোনানের ঘরের অবস্থা নদীর মতো হয়ে গেছে, চারপাশ দিয়ে পানি পড়ছে। লিংলিং দ্রুত তাকে সাহায্য করতে আসে এবং বাইরে একটি তাঁবু খাটায়। সে মোনানকে সেখানে ডাকে। ঠিক তখনই বিদ্যুৎ চলে যায় এবং বিকট শব্দে বজ্রপাত হয়। ভয়ে লিংলিং মোনানকে শক্ত করে জড়িয়ে ধরে যাতে বেচারা মোনানের দম বন্ধ হওয়ার দশা হয়। এরপর তারা দুজন কথা বলে এবং মোনানের কাছে লিংলিং এর সাথে কথা বলতে খুব ভালো লাগে। লিংলিং রুমে ফিরে ব্রেসলেট পরে বলে, বহাই আজ আমার সাথে যা করেছে তার প্রতিশোধ আমি স্বপ্নে নেব। স্বপ্নে সে দেখে তারা এক পুরনো আমলের যুগে আছে এবং বহাই সেখানে একজন কনস্টেবল। লিংলিং তাকে মারতে যায় কিন্তু বুদ্ধিমান বহাই তাকে পানিতে ফেলে দেয়। লিংলিং চিৎকার করে ঘুম থেকে উঠে বলে, বহাই আমি তোমাকে ছাড়বো না। পরের দিন অফিসে সে বহাইয়ের দিকে খুনের দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বহাই কিছুই বুঝতে পারে না তার কি হয়েছে। বহাইকে শিক্ষা দিতে লিংলিং তাকে খুব ঝাল খাবার খেতে দেয়, কিন্তু চালাক বহাই লিংলিং এর খাবার নিজে খেয়ে তার জন্য নিজের খাবারটা রেখে চলে যায়। লিংলিং খেতে গিয়ে ঝালে অস্থির হয়ে বোঝে এটা বহাইয়েরই কাজ। অন্যদিকে বাউন্টি একটি রহস্যময় উপহার পেয়ে ভয় পায়। অফিসের মেয়েরা কানাকানি করে যে সারাদিন ছেলেদের সাথে ফ্লার্ট করার ফল এমনই হয়। আজ রাতের স্বপ্নে লিংলিং বিষাক্ত চা খাইয়ে বহাইকে মারার পরিকল্পনা করে, কিন্তু বহাই সেই চা খায় না। লিংলিং ভাবে সে তাকে নিজের মুখে করে চা খাইয়ে দেবে, কিন্তু বহাই তার মুখ চেপে ধরায়। লিংলিং নিজেই সেই চা খেয়ে ফেলে এবং তার অদ্ভুত অনুভূতি শুরু হয়। বহাই তাকে নিয়ে মজা করতে থাকলে লিংলিং তাকে চুমু খেয়ে বসে। ঠিক তখনই বহাইয়ের ঘুম ভেঙে যায়। এবার বহাই স্বপ্নে লিংলিং এর মুখটা স্পষ্ট দেখে ফেলে, কারণ চুমু খাওয়ার সময় সে খুব কাছে ছিল। পরের দিন অফিসে আসার সময় বহাই এসব নিয়ে ভাবছিল। তখন লিংলিং সামনে চলে আসায় সে কিছুটা ভয় পায়। এদিকে বাউন্টিকে ভয় দেখাতে আবারও কেউ ভয়ানক উপহার পাঠায়। মোনান এবার বাউন্টির জন্য চিন্তিত হয়ে পড়ে। পরের দৃশ্যে গুয়াংকি বহাইয়ের কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতার কথা জেনে যায়। সে বোর্ড মিটিং এ সবার সামনে এটা ফাঁস করে তার কেরিয়ার ধ্বংস করতে চায়, কিন্তু বহাই তা হতে দেয় না। তবে ফিরে এসে সে খুব মেজাজ দেখাতে থাকে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে, তোমার মানসিক সমস্যা আছে এবং এটা টাইম বোমার মতো, কখন কি হবে বলা যায় না। এর মধ্যে বাউন্টি অবশেষে জানতে পারে কে তাকে ওই ভয়ানক উপহারগুলো পাঠাচ্ছিল। দেখা যায় ওই মেয়েটি যে সবসময় তার সাথে মিষ্টি করে কথা বলতো। বাউন্টি বোঝে মেয়েটি শুধু হিংসা থেকে এসব করেছে, তাই সে তাকে ক্ষমা করে দেয়। এরপর লিংলিং বহাইয়ের সাথে এক ভিআইপি ক্লায়েন্টের সাথে দেখা করতে যায়। সেখানে ক্লায়েন্ট খুব বদমান করে। ক্লায়েন্ট চলে যাওয়ার পর মাতাল বহাই পুরো শহর জুড়ে লিংলিং এর পিছু নেয়। কখনো সে আইসক্রিম খেতে চায়, আবার কখনো এক বাচ্চার হাত থেকে আইসক্রিম কেড়ে নিয়ে নিজেই খেতে শুরু করে। এমনকি ছোট বাচ্চাদের সাথে ঝগড়া শুরু করে বলে, আমিও খেলবো, তোমরা সরে দাঁড়াও। লিংলিং তার এই পাগলামি দেখে অতিষ্ঠ হয়ে যায়, কিন্তু ক্লান্ত বহাই যখন ঘুমিয়ে পড়ে তখন তাকে দেখতে খুব কিউট লাগছিল। লিংলিং তার ছবি তুলতে গেলে বহাই হঠাৎ চোখ খুলে ফেলে, বলে, আমি তোমাকে স্বপ্নে দেখেছি। এটুকু বলেই সে আবার অজ্ঞান হয়ে যায়। বহাই খুব আস্তে বলায় লিংলিং কথাটি বুঝতে পারেনি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বহাই দেখে তার মুখে কার্টুন আঁকা, যা লিংলিং আগের রাতে করেছিল। লিংলিং ভেবেছিল সকালে ধরা পড়লে খবর আছে, তাই সে মুছতে গিয়ে দেখে ভুল করে পার্মানেন্ট মার্কার ব্যবহার করে ফেলেছে। ভয়ে সে সেখান থেকে পালায়। বহাই খুব রেগে যায় এবং শাস্তি হিসেবে লিংলিংকে পুরো বিল্ডিং এর 36টি টয়লেট পরিষ্কার করার নির্দেশ দেয়। সে জানতো লিংলিং নির্দোষ, সে আসলে আসল অপরাধীকে ধরার জন্য নাটক করছিল। অফিসে কেউ লিংলিং এর সাথে কথা বলছিল না। সিসি তাকে ডেকে নিয়ে অপমান করে এবং বলে সে গুয়াংকির কাছ থেকে কত টাকা খেয়েছে। সিসি তাকে দিয়ে ফ্লোর পরিষ্কার করিয়ে বাইরে থেকে দরজা
আটকে লাইট বন্ধ করে দেয়। অন্ধকারে লিংলিং ভয়ে চিৎকার করতে থাকে। মোনান তাকে খুঁজতে থাকে, কিন্তু তার আগেই বহাই সেখানে পৌঁছে দরজা খুলে দেয়। লিংলিং গিয়ে বহাইকে জড়িয়ে ধরে। ঠিক তখনই মোনান সেখানে আসে। মোনান লিংলিং এর জন্য খুব খারাপ বোধ করে, কারণ সে এত বিপদেও মোনানের নাম কারো কাছে ফাঁস করেনি। সেদিন থেকেই মোনানের মনে লিংলিং এর জন্য এক বিশেষ জায়গা তৈরি হয়েছে। বহাই সিসিকে বকা দেয় লিংলিং এর সাথে এমন করার জন্য। লিংলিং বাড়িতে গিয়ে কান্নাকাটি করে, কারণ সবাই তাকে ভুল বুঝছে। তার বাবা মা তাকে উৎসাহ দিতে পরদিন দামি জুতো কিনে আনে। লিংলিং খুব খুশি হয় এবং অপরাধীকে ধরার জন্য গুয়াংকিকে অনুসরণ করে। গুয়াংকি তাকে ধরে ফেললে মোনান এসে তাকে বাঁচায়। অফিসে ফিরে লিংলিং দেখে তার টেবিলে নাস্তা রাখা। সেভাবে কোনো এক ছেলে তাকে সাহায্য করছে। বহাই একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে লিংলিংকে তার সহকারী হতে বলে। লিংলিং প্রথমে রাজি না হলেও বহাই তাকে ডিনারে নিয়ে যায়। সেখানে লিংলিং রাক্ষসের মতো খাওয়া শুরু করলে বহাই অবাক হয়ে বলে, তোমার পেট নাকি কুয়া? খাওয়ার পর লিংলিং হাঁটতে না পারায় বহাই তাকে পিঠে করে বয়ে নিয়ে যায়, কিন্তু পথে এক ডেলিভারি ম্যানের সাথে ধাক্কা লেগে লিংলিং পড়ে গেলে বহাই তাকে সাহায্য না করেই বলে, ওর বায়না অনেক সহ্য করেছি। এই বলে সে চলে যায়। বাড়িতে লিংলিং এর বাবা মা বহাইয়ের অনেক প্রশংসা করেন, কিন্তু লিংলিং কষ্টে কোমর ধরে বসে থাকে। প্রতিযোগিতার সময় বহাই চিন্তিত থাকে যে তার বর্ণান্ধতা আবার ফিরে আসবে কিনা, মানে সে যে কোনো রং চোখে দেখতে পায় না, কালার ব্লাইন্ডনেস, এটা ফিরে আসবে কিনা। স্বপ্নে লিংলিং ছোট বহাইকে আগুনের মধ্যে আটকে থেকে মায়ের জন্য কাঁদতে দেখে। লিংলিং তাকে বাঁচানোর চেষ্টা করতেই বহাইয়ের ঘুম ভেঙে যায়। বাড়িতে ফেরার পর মা বাবা লিংলিংকে বকা দিয়ে বলেন, আমরা তো শুধু কথা বলতে চেয়েছিলাম, তুই কি ভেবেছিস আমরা ওকে কাঁচা খেয়ে ফেলবো যে ওকে নিয়ে এভাবে পালালি? লিংলিং বলে, তোমাদের উপর আমার একদম ভরসা নেই, আমি এখন ওর সামনে মুখ দেখাবো কিভাবে? খুব লজ্জার বিষয় এটা। পরের দিন চ্যানমো বহাইয়ের অফিসে এসে তার ঘাড়ে একটি দাগ দেখে জিজ্ঞেস করে, এটা কি লিংলিং করেছে? বহাই বলে, না, ওর মা করেছে। চ্যানমো মস্করা করে বলে, আমি জানতাম না তুমি এত নিচে নামবে। লিংলিংকে ছেড়ে সোজা ওর মায়ের কাছে? বহাই তাকে মারতে মারতে বলে, আরে আমি ডিনারে গিয়েছিলাম, তখন ওর মা বাবা আমাকে দেখে লটারি পাওয়ার মতো পিছু নিয়েছিল, সেই হট্টগোলে এই দাগ হয়েছে। শুনে চ্যানমো হু হু করে হাসে। ওদিকে মোনান যখন জানতে পারে লিংলিং সত্যি সত্যি বহাইকে ভালোবেসে ফেলেছে, সে কিছুটা মনক্ষুণ্ণ হয়। লিংলিং এখন বাউন্টির কাছে পরামর্শ চায় কিভাবে বহাইকে পটানো যায়। বাউন্টি লিংলিং এর পুরো লুক বদলে দিয়ে তাকে এক নতুন রূপ দেয়। নতুন রূপে তাকে দেখে অফিসের সব ছেলেরা অবাক হয়ে তাকিয়ে থাকে। লিংলিং বহাইয়ের সামনে কিভাবে ভাব মারবে তার প্র্যাকটিস করতে গিয়ে ঝোপের ভেতর তার চুল আটকে যায়। একই সময়ে বাগানের পানির স্প্রিংকলার চালু হয়ে যাওয়ায় তার সব মেকআপ ধুয়ে একাকার হয়ে যায় এবং বহাই তাকে এই অবস্থায় দেখে ফেলে। লিংলিং ভাবে তার কপালটাই খারাপ, তবুও সে হাল ছাড়ে না এবং বহাইয়ের সাথে জিমে যায়। সেখানে ট্রেডমিলে বেশিক্ষণ হাঁটতে না পেরে সে আছাড় খেয়ে আবার সবার সামনে হাসির পাত্র হয়। সে ভেবেছিল পড়ার কারণে বহাই তাকে মেসেজ করে দিবে, কিন্তু বহাই জিম ট্রেনারকে দিয়ে তাকে এমন ভাবে ডলে দেয় যে বেচারে লিংলিং এর হাঁটা চলায় দায় হয়ে দাঁড়ায়। সিসি যখন বুঝতে পারে লিংলিং বহাইকে পটানোর চেষ্টা করছে, সে হিংসায় জ্বলে ওঠে। একদিন ওয়াশরুমে লিংলিং এর সামনে সিসি এমন ভাবে বহাইয়ের সাথে ফোনে কথা বলার ভান করে যেন তাদের মধ্যে খুব গভীর সম্পর্ক রয়েছে, কিন্তু লিংলিংও কম যায় না, সে সিসির চাল ধরে ফেলে। তবে সিসি থেমে থাকে না। পরের দিন সে কর্মচারীকে দিয়ে লিংলিং এর কাছে খবর পাঠায় বহাইয়ের বাড়ি থেকে কিছু ফাইল নিয়ে আসতে। লিংলিং সেখানে গিয়ে দেখে সিসি শুধু বহাইয়ের একটি শার্ট পরে বেরিয়ে আসছে। এটি দেখে লিংলিং বড় ধাক্কা খায় এবং কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। সে বাউন্টির সাথে বসে মদ খায় এবং কান্নাকাটি করে বলে, বহাই সিসিকেই পছন্দ করে, আমার আর কোনো সুযোগ নেই। বাউন্টিও কাঁদতে কাঁদতে বলে, আমি মোনানের মতো ছেলেকে কেন পছন্দ করতে গেলাম আমি বুঝতে পারছি না, অনেক চেষ্টা করেছি ভুলতে, কিন্তু ও তো মন থেকে বের হচ্ছেই না। পরের দিন লিংলিং বহাইয়ের সাথে এক ক্লায়েন্টের কাছে যাওয়ার সময় তার জুতো ছিঁড়ে যায়। বহাই তাকে একটি দোকানে নিয়ে যায়। লিংলিং এর এক জোড়া জুতো মানে হিল জুতো খুব পছন্দ হলেও বহাই তাকে সাধারণ এক জোড়া জুতো কিনে দেয়। আসলে এটি গুয়াংকির কাজ ছিল, কিন্তু এই প্রজেক্টের দায়িত্বে লিংলিং থাকায় সব দোষ তার উপর পড়ে। মোনান যখন এটি জানতে পারে সে গুয়াংকিকে হুমকি দেয় আর যেন এমন না হয়। মোনান লিংলিংকে এই বিপদের হাত থেকে বাঁচাতে চায়, কিন্তু গুয়াংকি শুধু নিজের লক্ষ্য পূরণ করতে চায়। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। অভিনেত্রীর অনেক হাড় ভেঙে যাওয়ায় তার মা এবং ম্যানেজার মিডিয়া ডেকে লিংলিংকে জেরা করতে থাকে। অভিনেত্রীর মা আবেগী হয়ে লিংলিংকে মারতে গেলে মোনান আর
বহাই এসে তাকে বাঁচায়। মোনান মিডিয়া সামলাতে ব্যস্ত হয়ে পড়লে বহাই লিংলিংকে এক নির্জন জায়গায় নিয়ে যায়। লিংলিংয়ের অবস্থা দেখে বহাই নিজের টাই খোলে এবং তার চুল বেঁধে দেয়। বহাইয়ের এই যত্ন লিংলিংয়ের খুব ভালো লাগে। এরপর সিনেমার পরিচালক বাকি শুটিং শেষ করতে লিংলিংকে দেখে বলেন, তুমি তো অভিনেত্রীর রোলের জন্য একদম উপযুক্ত। লিংলিং ড্রেস পরে এসে দেখে তাকে ডাইনি সাজিয়ে গাছের ওপর বসিয়ে রাখা হয়েছে। বহাই সেখানে এসে লিংলিংয়ের ডাইনি সাজ দেখে খুব হাসে। সন্ধ্যায় সবাই চলে গেলেও কাজ বাকি থাকায় লিংলিং সেখানেই থেকে যায়। কাজ শেষে সে ক্লান্ত হয়ে ওখানে ঘুমিয়ে পড়ে। বহাই এসে তাকে নিজের কোট পরিয়ে দেয় এবং লিংলিং ঘুমের ঘরে বহাইয়ের কোলে মাথা রাখে। বহাই লিংলিংয়ের ঘুম যেন না ভাঙে সেই জন্য মায়া ভরা চোখে তাকিয়ে ওভাবেই বসে থাকে। সেই রাতে গুয়াংকির লোক এসে ফুলের পানিতে কিছু মিশিয়ে দেয় যাতে সব ফুল শুকিয়ে যায়। সকালে গুয়াংকি মিডিয়া নিয়ে এসে বহাইকে ইনসাল্ট করার চেষ্টা করে, কিন্তু দেখা যায় বহাই আগেই অন্য জায়গায় সেট তৈরি করে শুটিং শুরু করে দিয়েছে। বহাইয়ের নিখুঁত কাজ দেখে মিডিয়ার প্রশংসা করতে থাকে এবং গুয়াংকির মুখ চুন হয়ে যায় আবারও। এরপর মোনান মাইক্রোফোন অন করে গুয়াংকি আর তার লোকের ষড়যন্ত্রের সব কথা সবাইকে শুনিয়ে দেয়। গুয়াংকি নিজেই স্বীকার করে ফেলে যে সেদিন সেট ফেলে দিয়েছিল এবং ফুল নষ্ট করেছে সে নিজেই। তখন পুলিশ ও মিডিয়া এসে গুয়াংকিকে ধরে নিয়ে যায়। গুয়াংকি মোনানের দিকে খুনে দৃষ্টিতে তাকিয়ে শাসিয়ে যায়। মোনান তার বন্ধুকে বলে, গুয়াংকি লিংলিংকে কষ্ট দিয়েছে তাই আমি ওর সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আমি বহাইকে শেষ করতে চাইলেও লিংলিংয়ের কোনো ক্ষতি আমি সইব না। পরের দিন বহাই সব কর্মচারীদের ভ্রমণে পাঠায়। সবাই খুব আনন্দ করছিল। বাউন্টি পিছলে পড়ে গেলে মোনান তাকে বাঁচিয়ে রুমে নিয়ে যায়। বাউন্টি প্রেমের দৃষ্টিতে মোনানের দিকে তাকায় এবং সে চলে যেতে চাইলে পায়ের ব্যথার নাটক করে। মোনান বুঝতে পারে সে নাটক করছে, তাই সে অন্য এক ছেলেকে সেখানে পাঠিয়ে ছটকে পড়ে। সেই ছেলেটি বাউন্টিকে মেসেজ করে দিতে চাইলে বাউন্টির রেগে আগুন হয়ে যায়। অন্যদিকে সিসি আজ রাতটা বহাইয়ের সাথে রঙিন করার পরিকল্পনা করে। সে এক কর্মচারীকে দিয়ে বহাইয়ের ড্রিঙ্কসে কিছু একটা মিশিয়ে দেয় এবং নিজের রুমটি হানিমুন স্টাইলে সাজিয়ে রাখে। বহাই মাতাল অবস্থায় তার রুম খুঁজলে লিংলিং এর সাথে দেখা হয়। লিংলিং তাকে রুমে পৌঁছে দিতে চাইলে বহাই বলে, সিসি আমাকে 8 নম্বর রুমের কথা বলেছে। তখন চ্যানমো সিসি এর বহাইকে খুঁজছিল। সে লিংলিং এর কাছে জানতে পারে যে বহাই সিসির রুমে মানে 8 নম্বর রুমে গেছে। চ্যানমো সিসির শয়তানি বুদ্ধি বুঝতে পেরে লিংলিং এর কাছে সাহায্য চায়। লিংলিং যখন বুঝতে পারে সিসি তাকে মিথ্যা বলেছে, সে দৌড়ে গিয়ে বহাইকে বাঁচাতে যায়। সিসির অন্ধকার রুমে ঢুকে পড়ে চ্যানমো আর সিসি তাকে বহাই মনে করে কিস করতে শুরু করে। পরে আলো জ্বললে সিসি লজ্জিত হয় আর কর্মচারীদের সামনে তাদের এই অবস্থা ধরা পড়ে যায়। অন্যদিকে মাতাল বহাই এখন সিংহের বদলে এক শান্ত বিড়াল ছানা। সে বাচ্চার মতো লিংলিং এর কাছে বায়না ধরে বেলুন নিয়ে খেলার জন্য। লিংলিং বিরক্ত হয়ে চলে যেতে চাইলে বহাই তাকে যেতে দেয় না এবং ঘুমের গান গাইতে বলে। লিংলিং গান গাইতে গাইতে তার প্রতি নিজের ভালোবাসার কথা সব কবুল করে ফেলে, কিন্তু ঠিক যখন সে বহাইকে কিস করতে যায় বহাই নাক ডেকে ঘুমিয়ে পড়ে। লিংলিং আফসোস করে বলে, এতক্ষণ ঘুম আসছিল না আর এখন যখন আমি একটু সুবিধা নিতে গেলাম তখনই তুমি ঘুমিয়ে গেলে। বাহ। তো যাই হোক, পরদিন বহাই লিংলিংকে না জানিয়ে চলে যায় এবং অফিসে গিয়ে তাকে পুরোপুরি এড়িয়ে চলে। বহাই সিসিকে কড়া ভাষায় সতর্ক করে দেয় যেন সে আর কখনো এমন কিছু না করে। তবে মনে মনে সে লিংলিং এর সেই রাতের স্বীকারোক্তির কথা ভেবে হাসতে থাকে। এদিকে মোনান যখন লিংলিংকে মনের কথা বলতে যাবে তখনই বহাই গাড়ি নিয়ে হাজির হয়। বহাইকে হিংসে করানোর জন্য মোনান বলে যে সে লিংলিং এর বাড়িতেই সাবলেট থাকে। এইটা শুনে বহাই সত্যিই ঈর্ষান্বিত হয়ে পড়ে। পরে লিংলিং মোনানকে সাবধান করে দেয় যে যেন সে বহাইকে কোনো মানসিক চাপে না ফেলে। মোনান মনে মনে কষ্ট পায় যে লিংলিং তাকে নয় বরং বহাইকেই এত ভালোবাসে। একদিন লিংলিং কাজে না আসায় বহাই চিন্তিত হয়ে তার দোকানে যায়। মাস্ক পরা বহাইকে লিংলিং এর মা চোর মনে করে ঝাড়ু দিয়ে পিটানি দেয়। পরে ফুল ভাঙলে তারা সবাই মিলে হটপট পার্টি করে। বহাই লিংলিংকে মোনানের থেকে দূরে থাকতে বললে লিংলিং ধরে ফেলে যে বহাই তাকে হিংসে করছে। এক পর্যায়ে তাদের মধ্যে সেই রাতের ঘটনা নিয়ে খুনসুটি হয় এবং বহাই ধরা পড়ে যায় যে সে আসলে কিছুই ভুলেনি। সেদিন রাতের স্বপ্নে তারা আবারও রোমান্টিক সময় কাটায়, কিন্তু লিংলিং ভয় পাচ্ছিল যে বহাই যদি জানতে পারে সে প্রতিদিন তার স্বপ্নে গিয়ে এত কিছু করে তবে বহাই হয়তো রেগে যাবে। তাই লিংলিং নিজে থেকে বহাইয়ের কাছে সব ক্ষমা চেয়ে নেয়। বহাই হেসে ফেলে বলে, আমি তো খুব খুশি যে আমার স্বপ্নে আসা মেয়েটি আসলে তুমি। গল্পের মোড় ঘুরে যায় যখন লিংলিং
লিংলিং আর বহাই একটি বাজি ধরে লিংলিং একটি গোদাম ঘরে বহাইয়ের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। সেখানে শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। বহাই সেখানে পৌঁছালেও আগুনের শিখা দেখে তার ছোটবেলায় সেই ভয়াবহ স্মৃতি মনে পড়ে যায়, যখন তার মা তাকে আগুনের মধ্যে একা ফেলে পালিয়ে গিয়েছিল। এই ট্রমার কারণে বহাইয়ের চোখের দৃষ্টিশক্তি চলে যায় এবং সে অসহায় হয়ে পড়ে থাকে। ঠিক সেই সময় মোনান এসে লিংলিংকে বাঁচায়। মোনান বহাইকে কড়া ভাষায় বলে, তুমি লিংলিং এর যোগ্য নাও, ওর জীবন আজ তোমার জন্য শেষ হয়ে যেতে পারত। বহাই অপরাধ বোধে ভেঙে পড়ে। সে মনে করে সে কখনোই লিংলিংকে সুখী করতে পারবে না। হাসপাতাল থেকে ফিরে লিংলিং বহাইয়ের খোঁজ নিলেও বহাই নিজেকে গুটিয়ে নেয়। সে লিংলিংকে বলে, আমি তোমাকে ভালোবাসতে পারবো না, আমাদের একসাথে থাকাটা ঠিক হবে না। সে লিংলিং এর বানানো সেই সুন্দর তোড়াটি ছুঁড়ে ফেলে দিয়ে তার মন ভেঙে দেয়। লিংলিং কান্নায় ভেঙে পড়লে মোনান এসে বহাইকে শাসিয়ে যায়। বহাই লিংলিংকে অন্য একটি স্টোরে ট্রান্সফার করে দেয়। লিংলিং ম্যানেজার হিসেবে সেখানে যোগ দিলেও সারাক্ষণ বহাইকে মিস করতে থাকে। ছোটবেলার স্মৃতি ছিল খুব কষ্টের। তার মায়ের একটা ফুলের দোকান ছিল, কিন্তু মানুষ তার মাকে প্রতারক অপবাদ দিয়ে হেনস্থা করত। অন্য বাচ্চারা বহাইকে প্রতারকের ছেলে বলে খেপাতো। এমনকি যেদিন ঘরে আগুন লাগে সেদিনও তার মা তাকে না বাঁচিয়ে কিছু ডকুমেন্টস নিয়ে পালিয়ে যান। সেই থেকে বহাই একা এবং মানসিকভাবে বিপর্যস্ত। লিংলিং বহাইকে সাহায্য করতে চাইলেও বহাই তাকে বারবার সরিয়ে দিচ্ছিল। মোনান এই সুযোগে লিংলিংকে নিজের মনের কথা বলে, কিন্তু লিংলিং সরাসরি তাকে প্রত্যাখ্যান করে জানায় যে সে মোনানকে শুধু বন্ধুই ভাবে। এই অপমানে মোনান প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। সে বহাইয়ের কোম্পানির গোপন তথ্য ফাঁস করে দেয় এবং ভ্যালেন্টাইন্স সপ্তাহে মার্কেটে নকল ফুল বিক্রির গুজব ছড়িয়ে দেয়। এমনকি বহাইয়ের মাকেও সে ইন্টারনেটে প্রতারক হিসেবে কুখ্যাত করে ফেলে। বহাই চতুর্মুখী সমস্যায় পড়ে যায়। এক প্রচন্ড বৃষ্টির দিনে লিংলিং যখন ফুলের সাপ্লাই নিয়ে আসছিল, তখন তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। বহাই পাগলের মতো লিংলিংকে খুঁজতে বের হয় এবং তাকে খুঁজে পাওয়ার পর শক্ত করে জড়িয়ে ধরে কাঁদে। এর পরপরই বহাইয়ের কোম্পানি চরম আর্থিক সংকটে পড়ে। বহাই যখন পাওনাদারদের চাপে দিশেহারা, তখন লিংলিং বুঝতে পারে বহাইয়ের তিল তিল করে গড়া এই কোম্পানি তার কাছে কতটা মূল্যবান। বহাইকে বাঁচাতে লিংলিং মোনানের কাছে গিয়ে বলে, আমি বহাইয়ের সাথে সম্পর্ক শেষ করতে রাজি, বিনিময়ে তুমি ওকে আর ডিস্টার্ব করবে না। মোনান কথা দেয়। লিংলিং বহাইয়ের সাথে একটা শেষ সুন্দর দিন কাটায় এবং স্বপ্নের জগতে গিয়ে তাকে বলে দেয় যে সে ব্রেকআপ করতে চায়। পরদিন সে কোম্পানি থেকে পদত্যাগ করে চলে যায়। বহাইয়ের কোম্পানির সংকট মিটে গেলেও লিংলিং এর চলে যাওয়া তাকে নিঃস্ব করে দেয়। বহাই বুঝতে পারে লিংলিং তাকে বাঁচাতেই এই ত্যাগ স্বীকার করেছে। সে লিংলিংকে একটি রেস্টুরেন্টে ডেকে বলে, আমি জানি তুমি সব আমার জন্য করেছো, আমি তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় কিছু গুন্ডা বহাইয়ের উপর হামলা করে। লিংলিং তাকে হসপিটালে নিয়ে যায়। লিংলিং মনে করে মোনান এই কাজ করেছে এবং সে মোনানকে কষে এক থাপ্পড় মারে, কিন্তু আসলে এই হামলার পেছনে ছিল মোনানের বস লিউ ইং। লিউ ইং চায় বহাইকে পুরোপুরি পঙ্গু করে তার কোম্পানি দখল করতে। মোনান যখন এটা জানতে পারে সে তার বসের উপর সন্দিহান হয়ে ওঠে। পরে সে জানতে পারে লিউ ইং তাকে কেবল নিজের স্বার্থে ব্যবহার করেছে। এরপর বহাইয়ের কোম্পানি একটি বিশাল প্রদর্শনীর আয়োজন করে, যেখানে বিদেশি মেহমান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সেখানে মোনান সবার সামনে লিংলিংকে বিয়ের প্রস্তাব দেয়। লিংলিং জানতো সে যদি না বলে তবে মোনান বহাইকে আরো বড় বিপদে ফেলবে, তাই সে সবার সামনে মোনানকে বিয়ে করতে রাজি হয়। এই দৃশ্য দেখে বহাই মানসিকভাবে ভেঙে পড়ে এবং আবারও তার কালার ব্লাইন্ডনেস ফিরে আসে। সাংবাদিকরা তাকে নিয়ে উপহাস করতে শুরু করে যে একজন বর্ণান্ধ মানুষ কিভাবে ফ্লোরিস্ট হতে পারে। বহাইকে ইন্ডাস্ট্রি থেকে বের করে দেওয়ার দাবি ওঠে। লিংলিং আড়ালে গিয়ে কান্নাকাটি শুরু করে এবং মোনানকে বলে, আমি তোমাকে এবং তোমার নামকেও ঘৃণা করি। সুযোগ বুঝে লিউ ইং বহাইয়ের কোম্পানি দখল করে নেয় এবং নতুন সিইও বনে যায়। বহাই একা কোথাও চলে যায়। এদিকে মোনান জানতে পারে এক ভয়ঙ্কর সত্য। লিউ ইং স্বীকার করে যে মোনানের বাবা বহাইয়ের মা নয়, বরং আসল অপরাধী সে নিজেই। লিউ ইং বলে, বহাইয়ের মা আর তোমার বাবা যখন একসাথে কোম্পানি চালাতেন, আমি ছিলাম সেখানকার ফিনান্স ম্যানেজার। তাদের অবহেলার কারণে আমার ছেলে মারা গিয়েছিল, আর সেই শোক থেকে আমি এই দুই পরিবারকে ধ্বংস করার শপথ নিয়েছিলাম। আমি তোমাকে ব্যবহার করেছি মাত্র, এবং তোমার চোখে বহাইকে শত্রু বানিয়ে দিয়েছি, তাকে তোমার
তোমার চোখে পুরোপুরি কালার করে দিয়েছি আমি। আর এবার মোনান সব বুঝতে পারে যে এতকাল ধরে সে ভুল মানুষের উপর প্রতিশোধ নিতে গিয়ে নিজের কাছেই ছোট হয়েছে এবং সে নিজের সব কাছের মানুষদেরকে হারিয়েছে। লিউ ইং দম্ভ ভরে মোনানকে বলে, বহের কোম্পানি ধ্বংস করতে আমি নকল ফুল বিক্রি করে ওর মাকে প্রতারক সাজিয়েছিলাম। আর সে আগুনের রাতে বহের মা যখন সব প্রমাণ নিয়ে পুলিশের কাছে যাচ্ছিলেন আমি তাদের তাড়া করি। শুধু তাই নয়, তোমার বাবাকে আমি নিজের হাতে পুড়িয়ে মেরেছি। এসব শুনে মোনান স্তব্ধ হয়ে যায়। সে বহাইকে কত বড় ভুল বুঝেছে এবং লিংলিং এর সাথে কতটা অন্যায় করেছে তা ভেবে নিজের প্রতি ঘৃণায় তার মন ভরে ওঠে। লিউ ইং তাকে আবর্জনা বলে সিইও পদ থেকে বের করে দেয়। মোনান শপথ করে যে সে লিউ ইং এর মুখোশ খুলে দেবে এবং বোহাইকে তার কোম্পানি ফিরিয়ে দেবে। কয়েক বছর কেটে যায়, বোহাই নেই, কিন্তু লিংলিং, চ্যানমো এবং সিসি হাল ছাড়েনি। লিংলিং এখন কোম্পানির ম্যানেজার। সেই চঞ্চল মেয়েটি এখন খুব শান্ত আর ধীর স্থির। সবাই তার মাঝে বোহাইয়ের ছায়া দেখতে পায়। সে বোহাইয়ের প্রতিটি ঋতুর পছন্দের ফুল নিয়ে তোড়া বানিয়ে তার জন্য নিয়মিত চিঠি লিখে রাখত। এরপর লিউ ইং টাকার অভাবে নকল ফুল ব্যবহার করতে চাইলে লিংলিং রুখে দাঁড়ায়। সে বলে, আমি বোহাইয়ের কোম্পানির সুনাম নষ্ট হতে দেব না। অন্যদিকে বাউন্টি ছায়ার মতো মোনানের পাশে থাকে, যদিও মোনান এখনো নিজেকে অপরাধী মনে করে আর সে বাউন্টিকে এখনো গ্রহণ করতে পারেনি। এক ব্যবসায়িক সফরে সমুদ্র তীরবর্তী শহরে গিয়ে লিংলিং হঠাৎ বোহাইয়ের দেখা পায়। বোহাই সেখানে নিজেকে লুকিয়ে রেখেছিল। বোহাই হতাশ হয়ে বলে, আমার চোখের দৃষ্টি আর ফিরে আসেনি, আমি এখন এক ব্যর্থ মানুষ। কিন্তু লিংলিং হার মানে না। সে বোহাইয়ের যত্ন নেয় এবং তাকে বুঝিয়ে শুনিয়ে আবারও শহরে ফিরিয়ে আনে। বোহাই যখন তার পুরনো বাড়িতে ফেরে সে লিংলিং এর লেখা সেই সব চিঠিগুলো খুঁজে পায়। চিঠিগুলো পড়ে সে বুঝতে পারে তার অনুপস্থিতিতে লিংলিং তাকে কতটা মিস করেছে এবং কতটা কেঁদেছে। বোহাই আবেগে আপ্লুত হয়ে লিংলিংকে জড়িয়ে ধরে এবং তাদের সেই পুরনো ভালোবাসা আবারও প্রাণ ফিরে পায়। এরপর পুলিশের কাছ থেকেই বোহাই এক চাঞ্চল্যকর খবর পায়। 20 বছর আগে তার মা আসলে এক গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন এবং সেই গাড়িটি সমুদ্রের তলদেশে পাওয়া গেছে। বোহাই এত বছর ধরে ভাবতো তার মা তাকে ফেলে চলে গেছেন, কিন্তু সত্য জানার পর তার মনের সব ক্ষত সেরে যায় এবং সে জাদুকরী ভাবে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। বোহাই, মোনান, চ্যানমো এবং সিসি সবাই মিলে লিউ ইং এর দুর্নীতির প্রমাণ জোগাড় করে এবং বোর্ড মেম্বারদের দেখায়। লিউ ইংকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয় এবং বোহাই আবারও সিইও পদে ফিরে আসে। মোনান নিজের সব সম্পত্তি দিয়ে কোম্পানির দেনা শোধ করে দেয় এবং নিজের ভুলের জন্য পুলিশের কাছে আত্মসমর্পণ করে। আদালত তার সততা দেখে তাকে 5 বছরের জন্য ইন্ডাস্ট্রি থেকে নিষিদ্ধ করে। এটা হচ্ছে একটা লঘুশাস্তি। বোহাইয়ের মায়ের উপর থেকে প্রতারক অপবাদ খুঁজে যায় এবং তিনি মরণোত্তর বিচার পান। কোম্পানি আবারও সাফল্যের মুখ দেখলে বোহাই সবাইকে ছুটিতে পাঠায় এবং লিংলিংকে নিয়ে ডেটে যায়। লিংলিং একটি দামি নেকলেস পছন্দ করলে বোহাই সেটি কিনতে যায়, কিন্তু পথে লিউ ইং হিংসার বশবর্তী হয়ে বোহাইয়ের গাড়ি অ্যাক্সিডেন্ট করায়। লিংলিং কান্নায় ভেঙে পড়ে। বোহাইকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু লিংলিং তার পাপের সাজা পায় এবং তাকে জেলে পাঠানো হয়। কয়েক বছর পর দেখা যায় মোনান এখন কলেজের প্রফেসর হয়ে গেছে আর বাউন্টি এখনো তার পিছু ছাড়েনি। চ্যানমো এবং সিসির বিয়ে হয়েছে এবং তাদের একটি ফুটফুটে সন্তান আছে। আর লিংলিং আজও বোহাইয়ের অপেক্ষায় পথ চেয়ে বসে আছে। কিন্তু হঠাৎ একদিন বোহাই সম্পূর্ণ সুস্থ হয়ে লিংলিং এর সামনে ফিরে আসে। সে এসে লিংলিংকে সরাসরি বিয়ের প্রস্তাব দেয়। তুমি কি আমাকে বিয়ে করবে? লিংলিং খুশিতে আত্মহারা হয়ে সাদা সাদা রাজি হয়ে যায়। আর ড্রামার শেষ দৃশ্যে দেখা যায় এক জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান। সেখানে সবাই খুব খুশি। আজ ফাইনালি এত বছর পর, এত অপেক্ষার পর লিংলিং আর বোহাইয়ের বিয়ে হচ্ছে। এজন্য সবাই অনেক খুশি। আর এই খুশির সাথে এখানে এই ড্রামাটা শেষ হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক লাভ এন্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।